আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই দেখলাম এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এই টপিকসটা অনেকেরই প্রবলেম, মানে অনেকেই ম্যাথে আটকে যাচ্ছে। তো আমি আজকে এই টপিকসটা নিয়ে মানে ৩টা ম্যাথ সলভ করব, আর এই টপিকসের সূত্র বা এই টপিকস নিয়ে একটু হালকা আলোচনা করব, মানে আমি যেভাবে করছিলাম আরকি। তো এখানে ১ম এ মানে এই টপিকস করার আগে কিছু জিনিস জানা দরকার। এখানে লেখা আছে সমচ্ছেদ বিন্দু করা হয় ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা করার জন্য। আচ্ছা, সমচ্ছেদ বিন্দু কেন করা হয়? সমচ্ছেদ বিন্দু করা হয় হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা করার জন্য। এবার ব্রেক ইভেন বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোম্পানির বিক্রয়ের এমন একটি পরিমাণ নির্ণয় করা যেখানে কোম্পানির লাভ হবে না আবার ক্ষতি হবে না। মানে ব্রেক ইভেন বিশ্লেষণের প্রধান উদ্দেশ্যটা কি, এটা পরীক্ষা আসতে পারে যে ব্রেক ইভেন বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কি। তো এটা প্রধান উদ্দেশ্য কোম্পানির বিক্রয়ের এমন একটি পরিমাণ নির্ণয় করা যেখানে কোম্পানির লাভও হবে না আবার কোনো ক্ষতিও হবে না। আচ্ছা, একটি কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে গড় ব্যয় তথ্যটি অপ্রয়োজনীয়, এটা ইম্পর্টেন্ট। এটা আমি সম্ভবত বুঝছে আসছিল বিগত সালে, যে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে কোন তথ্যটি নিচের কোন তথ্যটি অপ্রয়োজনীয়। সেখানে অনেকগুলো অপশন ছিল, সেখানে গড় ব্যয় মানে গড় ব্যয় এটাও ছিল। তো এটা আমাদের মনে রাখা মানে মনে রাখার ভালো যে গড় ব্যয় তথ্যটি সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে অপ্রয়োজনীয়। এবার দেখি নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে যদি উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পায়। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে নিরাপত্তা প্রান্ত কেন বৃদ্ধি পাবে। তো এটা উত্তর হবে হচ্ছে নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে যদি উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আমরা কিছু সূত্র দেখি, যে সূত্রগুলো আমাদের অঙ্ক করতে গেলে মানে অঙ্ক করতে করার সময় লাগবে আর কি। তো দত্তাংশ, এই দত্তাংশটা জিনিসটা কি? দত্তাংশ, অনুপাত প্রান্ত, এই যে অনুপাত প্রান্ত এবং কন্ট্রিবিউশন মার্জিন। ইংরেজিতে কন্ট্রিবিউশন মার্জিন অনেক, অথবা শুধু সিএম লেখা থাকতে পারে, মানে পোস্টে শুধু সিএম থাকতে পারে। তো এই সিএম, কন্ট্রিবিউশন মার্জিন, মানে অনুপাত প্রান্ত, দত্তাংশ, এগুলো সব একই, মানে এগুলারই মানে এই একটারই বিভিন্ন নাম আর কি। তো আমরা এখন একক প্রতি দত্তাংশ নির্ণয়ের সূত্র দেখছি, মানে এখানে একক প্রতি দত্তাংশ নির্ণয়ের সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো এই সূত্রটা আমাদের লাগবে মানে সমস্যা বিন্দু নির্ণয় করতে গেলে বা যে কোনো এই টপিক্সে যে কোনো ম্যাথ করার সময় লাগতে পারে। এবার দেখি দত্তাংশ অনুপাত। দত্তাংশ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে নিচে দত্তাংশ মানে নিচে বিক্রয় উপরে দত্তাংশ গুণন 100। তাহলে দত্তাংশ মানে দত্তাংশ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে নিচে বিক্রয় উপরে দেবো দত্তাংশ আর গুণন দেবো 100। এখানে খালি মানে কথা লেখা আছে যে যে কোনো অনুপাত নির্ণয় করতে গেলে মানে করতে বললে বিক্রয়ের উপরে নির্ণয় করতে হবে। এখন শুধু দত্তাংশ অনুপাত না, যে কোনো অনুপাত নির্ণয় করতে গেলে নিচে হবে বিক্রয় আর উপরে যাচ্ছে যেটা মানে যে যার অনুপাত বলবে সেটা, আর গুণন হবে 100, কারণ অনুপাতের জন্য 100 দিয়ে গুণ হবে। এবার দেখি সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে ৩টা সূত্র আমরা দেখব। তো এখান থেকে সমচ্ছেদ বিন্দুতে পুরো মুনাফা বা ক্ষতি হয় না, কারণ এই বিন্দুতে আয় ব্যয় সমান হয়। মানে সমচ্ছেদ বিন্দু এমন একটা পয়েন্ট যে পয়েন্টে কোনো লাভও হয় না আবার কোনো ক্ষতিও হয় না, মুনাফা হয় শূন্য। তো সমচ্ছেদ বিন্দুর সূত্র আমরা তিনটা দেখবো। একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয়। সমচ্ছেদ বিন্দু একক নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে যাবে স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয়টা প্রশ্ন দেওয়া থাকবে, নিচে একক প্রতি দত্তাংশ। একক প্রতি দত্তাংশ নির্ণয়ের সূত্র যে আমরা উপরে দেখে আসছি, এই যে একক প্রতি দত্তাংশ নির্ণয়ের সূত্র আমরা এখানে দেখে আসছি। তাহলে উপরে স্থায়ী ব্যয় দেবো, নিচে একক প্রতি দত্তাংশ। এবার দেখি সমচ্ছেদ বিন্দু টাকায়। সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করার সূত্র দুইটা। একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক, এই যে আমরা সমচ্ছেদ বিন্দু একক বের করলাম, এই সমচ্ছেদ বিন্দু একক গুণন একক প্রতি বিক্রয়। একক প্রতি বিক্রয় প্রশ্ন বলা থাকবে, তো একক প্রতি বিক্রয় মানে একক প্রতি বিক্রয় সমচ্ছেদ বিন্দুকে একক প্রতি বিক্রয় দিয়ে গুণ করলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় পেয়ে যাবো। অথবা সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করার আরেকটা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয়ের সাথে দত্তাংশ অনুপাত। এই যে আমরা দত্তাংশ অনুপাত নির্ণয় সূত্র দিকে আসলাম এখানে, যে উপরে দত্তাংশ নিচে বিক্রয় গুণন 100। এই দত্তাংশ অনুপাত মানে স্থায়ী ব্যয়কে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করলেও সমচ্ছেদ বিন্দু আমরা টাকায় পাবো। তো এবার দেখি নিরাপত্তা মাত্র। নিরাপত্তা মাত্র সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। এখন মানে বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু টাকা, যেটা এই যে সমচ্ছেদ বিন্দু টাকা এটা বা এটা, এই দুইটা সূত্র বের করে মানে এই দুইটা সূত্র যেগুলো একটা প্রয়োগ করে যে মানে যে মানটা পাবো সেটা দিয়ে বিক্রয় থেকে মানে বিক্রয় থেকে সেটা বিয়োগ করলে আমরা নিরাপত্তা মাত্রা পাবো। এবার যদি প্রশ্নে বলা থাকে যে এত টাকা মুনাফা করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে, তাহলে মানে প্রশ্ন অনেক সময় বলা থাকে যে আমি এত টাকা মুনাফা করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে। তো এই সিচুয়েশনে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। এই সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় দেবো প্লাস মুনাফা, মুনাফা প্রশ্ন দেওয়া থাকবে, স্থায়ী ব্যয় প্রশ্ন দেওয়া থাকবে, এবং একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এটা এই সূত্র প্রয়োগ করলে আমরা এটা পাবো যে মানে কত একক পণ্য বিক্রয় করলে আমরা এত টাকা মুনাফা মানে মুনাফা আর্ন করতে পারবো। এটা বের করার জন্য এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তো আমি দেখি এবার একটু ম্যাথ সলভ করবো। এখানে উদাহরণ, এখানে বলা আছে সোয়াগ লিমিটেড কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থায়ী ব্যয় যথাক্রমে 120 টাকা, 72 টাকা এবং 3,84,000 টাকা। এবং 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে। এই যে আমরা যে সূত্রটা দেখলাম এই সূত্রটা এখানে প্রয়োগ করলে কিন্তু ম্যাথ সলভ হয়ে যাবে। অথবা মানে এটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু কঠিন না, কিন্তু শুধু এই সূত্রটা বসাইলেই হয়ে যাবে। তো আমি এই সূত্রটা এখানে কপি করে নিয়ে যাই। এই যে সূত্রটা আমি এখানে বসাইছি, এখন এই সূত্র অনুযায়ী আমরা যদি মান বসাই তাই কিন্তু উত্তর পেয়ে যাবো। তো এখন সূত্র অনুযায়ী মান বসাই দেখি। আচ্ছা, এখানে স্থায়ী ব্যয় কত দেওয়া আছে? স্থায়ী ব্যয় এই যে এখানে বলা আছে 3,84,000 টাকা স্থায়ী ব্যয়। তাহলে আমি বসাই উপরে 3,84,000। মাউন্ট দিয়ে লিখছি তো লেখাটা বোঝা নিলে। আচ্ছা,
মুনাফা দেওয়া আছে কত 96,000 টাকা, টাকা ভাগ একক প্রতি বিক্রয় আছে কত, একক প্রতি বিক্রয় আছে 120 টাকা, তাহলে 120 মাইনাস একক পরিবর্তনশীল 72 টাকা। এবার আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা 3,84,000 এবং 96,000 যোগ করলে হয় হচ্ছে 4,80,000। এখানে লিখি 4,80,000 আর নিচে 120 থেকে 72 বিয়োগ করলে হয় 48 টাকা। তাহলে এখানে লিখি 48 টাকা। এখন এই 48কে 4,80,000 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 10,000। 48 এখানে তো জায়গা নাই, এখানে লিখি। আর এখানে শূন্য আছে করে 4টা শূন্য বসাই দিলাম, 1 2 3 4, কত পেলাম 10,000। এই যে উত্তর নাম্বার 10,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমি পরবর্তী একটা ম্যাথ দেখি। আইসা বুটিক্সের বাৎসরিক উৎপাদন ক্ষমতা 3,000 একক, চলতি হিসাবকালে তা উৎপাদনের পাশাপাশি সম্পূর্ণই বিক্রি হয়। হিসাব মানে এখানে কি বলছে যে উৎপাদন করছে 3,000 একক এবং এই 3,000 এককই বিক্রয় হয়ে গেছে। হিসাব তথ্য অনুযায়ী একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, পরিবর্তনশীল ব্যয় 25 টাকা এবং স্থায়ী ব্যয় 15 টাকা। ব্যবসায় নিরাপত্তা পান্থ কত? এটা আসছে কুমিল্লা ইউনিভার্সিটিতে 2018-19 সালে। আচ্ছা নিরাপত্তা পান্থের সূত্র আমরা কি দেখে আসছিলাম? এই যে নিরাপত্তা পান্থের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস সমস্ত বিন্দু টাকায়। আচ্ছা আমরা এখানে দেখি বিক্রয় কিন্তু দেওয়াই আছে, যে একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, কিন্তু উৎপাদন করছে 3,000 একক এবং 3,000 একক মানে বিক্রি করছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে এটা আমরা বের করে নিই। আচ্ছা তাহলে আমরা দেখলাম কি ব্যবসা নিরাপত্তা পত্রের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস সমস্ত বিন্দু টাকায়। তাহলে আমাদের প্রথমে বিক্রয়ের মানটা লাগবে। তাহলে এখানে দেখি বিক্রয় কত আছে, বিক্রয় সমান, আচ্ছা বিক্রয় করছে কত একক মানে প্রতি একক বিক্রয় করছে 50 টাকা, মোট বিক্রয় মানে মোট বিক্রয় করছে 3,000 একক, তাহলে 3,000 একক 3,000 গুণন 50 সমান 3 + 15 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকা হচ্ছে মোট বিক্রয়। এখন আমাদের বের করতে হবে সমস্ত বিন্দু টাকায়। তাহলে আমরা সমস্ত বিন্দু নির্ণয় সূত্রটা কি আমরা যেমন করে আসছিলাম, এই যে সমস্ত বিন্দু একক নির্ণয় সূত্র হচ্ছে উপরে স্থায়ী বাই নিচে একক প্রতি দত্তাংশ দেব। সমস্ত বিন্দু টাকায় সমস্ত বিন্দু একক এবং একক প্রতি বিক্রয় দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা শুধু প্রথমে সমস্ত বিন্দু একক নির্ণয় করব এবং পরে সমস্ত বিন্দু টাকায় নির্ণয় করতে সমস্ত বিন্দু এককে একক প্রতি বিক্রয় দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে এবার এখানে দেখি, আচ্ছা এখন আমাদের মানে সমস্ত বিন্দু নির্ণয় করতে লাগবে হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি দত্তাংশ। তো এখানে স্থায়ী ব্যয় কত দেওয়া আছে দেখি, স্থায়ী ব্যয়, এখানে স্থায়ী ব্যয় বলা আছে কত এবং স্থায়ী ব্যয় 15 টাকা, মানে একক প্রতি 15 টাকা হলে তাহলে মোট 3,000 এককে কত হচ্ছে 45,000 টাকা। তাহলে 3,000 গুণন 15 সমান 45,000 টাকা। এটা হচ্ছে মোট স্থায়ী ব্যয় আমার। এখানে ব্যয়টা হয়ে গেছে, মোট স্থায়ী ব্যয় 45,000 টাকা। এখন আমাদের লাগবে একক প্রতি দত্তাংশ। একক প্রতি দত্তাংশ নির্ণয় সূত্র কি আমরা জানি, বিক্রয় মাইনাস আগে দেখি দত্তাংশ, দত্তাংশ দত্তাংশ সমান বিক্রয় একক প্রতি বিক্রয়, একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে একক প্রতি বিক্রয় কত আছে, একক প্রতি বিক্রয় আছে 50, এর থেকে মাইনাস হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 25 ইকুয়াল 25 টাকা। 50 থেকে 25 মাইনাস হলে 25 টাকা, তাহলে একক প্রতি দত্তাংশ হয় হচ্ছে 25 টাকা। এখন আমাদের এই সমস্ত বিন্দু নির্ণয় করতে এই স্থায়ী ব্যয়কে দত্তাংশ দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখি এখন ভাগ করি। আচ্ছা স্থায়ী ব্যয় কত 45,000 টাকা, এখন এই 45,000 কে 25 দিয়ে ভাগ করব। এই যে দত্তাংশ একক প্রতি দত্তাংশ কিন্তু 25 পেলাম জানি, এই জন্য আমরা 45 কে 25 দিয়ে ভাগ করব। আচ্ছা এখন 45,000 কে 25 দিয়ে ভাগ করলে এদিকে ভাগ করি, এখানে 1 25 কে 25 0 2 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে এখানে যেহেতু 25 থেকে 20 ছোট হয়ে গেছে তাহলে যায় না, তাহলে এই শূন্যটা নামাই, উপরে এই শূন্যটা নামাইলে 200 হয়। তাহলে এখন 4 25 সং 100, 8 25 সং 200, তাহলে 8 আর 200 বাদ, এখানে দুইটা শূন্য থাকে, দুইটা শূন্য এবার বসাই দিই, পাইলাম কত 1800। এখন এই 1800 হচ্ছে একক প্রতি সমস্ত বিন্দু। তাহলে আমাদের লাগবে হচ্ছে কি সমস্ত বিন্দু টাকায়। তাহলে সমস্ত বিন্দু টাকা নির্ণয় করতে করার সূত্র আমরা একটা দেখছিলাম কি, সমস্ত বিন্দু টাকা নির্ণয়ের সূত্র দেখছিলাম, এই যে
সমষ্টির বিন্দু টাকা নির্ণয়ের সূত্র হচ্ছে সমষ্টির বিন্দু একক গুণন একক প্রতি বিক্রয়। তাহলে আমরা পাইছি কই সমষ্টির বিন্দু একক পাইছি 1800। এখন এই 1800 তে এই 1800 থেকে মানে 1800 কে একক প্রতি বিক্রয় দিয়ে গুণ করলে আমরা সমষ্টির বিন্দু টাকা পেয়ে যাব। তাহলে এখন দিয়ে গুণ করি। একক প্রতি বিক্রয় আছে মানে একক প্রতি বিক্রয় মূল্য আছে 50 টাকা। তাহলে 18 কে মানে এই গুণ করা সহজে গুণ করা মানে এই হচ্ছে এই 5 দিয়ে এখানে 0.50 আছে, 50 শূন্য একটা হাতে রাখবো এবং 18 কে 5 দিয়ে গুণ করবো। 5 8 কত হয়? 5 8 90। তাহলে 90 লিখে 90 আর এখানে দুইটা শূন্য বসাবো 1 2 2 আর এই যে 50 এর এক শূন্য, তাহলে কত হলো? 90,000। এই 90,000 টাকা আমার হচ্ছে সমষ্টির বিন্দু টাকায়। এখন নিরাপত্তা মানটা সূত্র কি বলছিলাম যে একক প্রতি বিক্রয় এই মানে মোট বিক্রয় কত? 1.5 লাখ টাকা পাইছি। এই 1.5 লাখ থেকে এই মানে সমষ্টির বিন্দু টাকাটা বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাবো। সমষ্টির বিন্দু টাকা বের করলে কত? 90,000 টাকা। তাহলে 90,000 এর থেকে বাদ যাবে। তাহলে এখানে কি 1.5 লাখ মানে 1.5 লক্ষ টাকা থেকে 90,000 টাকা বাদ দিলে কত থাকে? 60,000। এই 60,000 এখানে দেখি উত্তর কত? এই যে উত্তর এ নাম্বার 60,000 টাকা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। মানে প্রথমে আমি মানে এখানে কি নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে বলছে। নিরাপত্তা প্রান্ত সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস একক প্রতি বিক্রয় মাইনাস সমষ্টির বিন্দু টাকায়। তাহলে আমি প্রথমে বিক্রয় বের করছি কত? 3000 একক উৎপাদন করছে, তার থেকে মানে একক প্রতি বিক্রয় করছে 50 টাকা। তাহলে মোট বিক্রয় হচ্ছে 1.5 লক্ষ টাকা। তারপরে সমষ্টির বিন্দু প্রথমে সমষ্টির বিন্দু একক বের করছি। একক বের করার সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি দত্তাংশ। তাহলে একক প্রতি দত্তাংশ পাইছিলাম 25 এবং 45,000 কে 25 দিয়ে ভাগ করে 1800 একক পাইছিলাম সমষ্টির বিন্দু। এখন সমষ্টির বিন্দু টাকায় আমাদের দরকার, কারণ আমরা প্রথমে সূত্র পড়ছি যে সমষ্টির নিরাপত্তা বান্ধব সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস সমষ্টির বিন্দু টাকায়। তো সমষ্টির বিন্দু টাকায় সূত্র হচ্ছে একক প্রতি সমষ্টির বিন্দু গুণন একক প্রতি বিক্রয়। তাহলে এই সমষ্টির বিন্দু একক প্রতি সমষ্টির বিন্দু পাইছিলাম 1800 টাকা, 1800 একক এবং 1800 এককে একক প্রতি বিক্রয় 50 দিয়ে গুণ করে আমরা পাইছি 90,000 টাকা। এখন নিরাপত্তা বান্ধব সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস সমষ্টির বিন্দু টাকায়, এখন বিক্রয় পাইছিলাম 1.5 লক্ষ টাকা, সমষ্টির বিন্দু টাকায় পাইছি 90,000 টাকা। এখন বাদ দিলে 60,000 টাকা আমার উত্তর। এবার পরবর্তী আরেকটা দেখি এটা। আচ্ছা এটা দেখি, একটি কোম্পানির মোট স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় নিয়ে গঠিত। মানে একটি কোম্পানি মোট স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এক জায়গায় করে মানে একত্রে নিয়ে গঠিত। 2015 সালের মোট উৎপাদনের পরিমাণ ও ব্যয় ছিল যথাক্রমে 600 একক উৎপাদন করছে 5,60,000 টাকা। এখন এই 5,60,000 টাকার মধ্যে কিন্তু স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত আছে। এখন দেখি 2016 সালে মোট উৎপাদনের পরিমাণ ব্যয় বৃদ্ধি পেয়ে মানে মোট উৎপাদনের পরিমাণ ও ব্যয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে 1,000 একক এবং 6 লক্ষ টাকা হয়। এখন এখানে বলছে যে কোম্পানির স্থায়ী ব্যয় পরিমাণ কত? তো স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে এই যে 1,000 একক মানে উৎপাদন করতে যে 6 লাখ টাকা মানে ব্যয় হয়েছে, এই 6 লাখ টাকার মধ্যেই কিন্তু মানে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত। তো আমরা কি জানি? একটা কথা জানি যে উৎপাদনের সাথে সাথে যে ব্যয়টা বৃদ্ধি পায় সেটাকে পরিবর্তনশীল ব্যয় বলে। তাহলে আমি 2015 সালে উৎপাদন করেছিলাম 600 একক, 5,60,000 টাকা লাগছিল আমার। 2016 সালে 1,000 একক উৎপাদন করছি, 6 লাখ টাকা লাগছে আমার। তাহলে আমার মানে বৃদ্ধি পাইলো কত? ব্যয় বৃদ্ধি পাইছে 5,60,000 থেকে 6 লাখ হয়েছে, তাহলে 40,000 টাকা আমার ব্যয় বৃদ্ধি পাইছে। লিখি এখানে 40,000। এখন আমি মানে কত মানে উৎপাদন করছি কত একক বেশি? আগে করছিলাম 600, এখন করছি 1,000, তাহলে 400 একক উৎপাদন বেশি করছি। 400 একক উৎপাদন আমি বেশি করছি। তাহলে এখন এই 400 এককের উৎপাদন করতে আমার 40,000 টাকা ব্যয় হয়েছে, এটা আমার পরিবর্তনশীল। মানে প্রথমে বলছি যে উৎপাদনের সাথে সাথে যে ব্যয়টা বৃদ্ধি পায় তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখন 400 একক উৎপাদন করতে আমার 40,000 টাকা লাগছে, এটা এই 40,000 টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখন মানে 400 একক উৎপাদনের পরিবর্তনশীল ব্যয় যদি 40,000 হয়, তাহলে 1 এককের কত হবে? এখন এই 40,000 কে 400 দিয়ে ভাগ করি। 400 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা 40, এখানে 400, 4 অক্ষে 4 1 আর এই 2 শূন্য, কত হয়? 100 হয়। তাহলে মানে 400 এককের উৎপাদনের মানে পরিবর্তনশীল ব্যয় যদি 40,000 হয়, তাহলে 1 এককের পরিবর্তনশীল ব্যয় হবে হচ্ছে 100 টাকা। তাহলে এখন আমরা বের করতে বলতে কি স্থায়ী ব্যয়। তাহলে আমরা এই যে মোট 6 লাখ টাকা ব্যয় আছে, এই 6 লাখ টাকা ব্যয়ের মধ্যে থেকে যদি আমি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিই, তাহলে আমি স্থায়ী ব্যয় মানে স্থায়ী ব্যয় নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমি দেখি যে 6 লাখ টাকার মানে 6 লাখ টাকা খরচ হয়েছে 1,000 একক উৎপাদন করতে। তাহলে আমি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পাইছি 100 টাকা। তাহলে 1,000 একক মানে 1,000 এককের পরিবর্তনশীল ব্যয় কত হবে? এখন এই 1,000 কে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখি 1,000 গুণন 100 কত হয়? 1 3টা শূন্য এখানকার আর এখানকার 2টা শূন্য, 1 লক্ষ টাকা হয়। তাহলে মানে এই 1,000 এককের পরিবর্তনশীল ব্যয় হবে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এখন মোট ব্যয় আছে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। এখন এই 6 লক্ষ থেকে 1 লক্ষ টাকা পরিবর্তনশীল ব্যয় যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি মানে যেটা থাকবে ওটা হচ্ছে স্থায়ী ব্যয়। তাহলে 1 লক্ষ থেকে এই 6 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে থাকে
5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা হবে পরিবর্তনশীল ব্যয়। এই যে সি নাম্বার আছে, সি নাম্বার উত্তর। তো আশা করি বুঝতে পারছো। আমি আবার বুঝাই, এটা আবার বুঝাই যে এখানে বলছে পরিবর্তনশীল মানে মোট স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় একত্রে নিয়ে গঠিত কোম্পানিটা। এখন 2015 সালে মোট উৎপাদনের পরিমাণ ছিল 600 একক, যার ব্যয় হয়েছে 5,60,000 টাকা। এখন 2016 সালে মোট উৎপাদনের পরিমাণে ব্যয় বৃদ্ধি পেয়ে মানে 2016 সালে 1,000 একক উৎপাদন করতে 6 লাখ টাকা লাগছে। তাহলে এখন আমরা জানি কি যে উৎপাদনের সাথে সাথে যে ব্যয়টা বৃদ্ধি পায় সেটাকে পরিবর্তনশীল ব্যয় বলে। তাহলে 2015 সালে উৎপাদন করেছিল হচ্ছে 600 একক, 2016 সালে উৎপাদন করছে 1,000 একক। তাহলে আগের থেকে কত বেশি পড়ছে? 400 একক বেশি উৎপাদন করছে। এখন টাকা কত বেশি লাগছে? আগে লাগছিল 5,60,000, এখন লাগছে 6 লাখ। তাহলে 40,000 টাকা বেশি লাগছে। তখন এই 40,000 মানে 40,000 টাকা ওই 400 এককের মানে যে 400 একক বেশি উৎপাদন করছে ওই 400 এককের পরিবর্তনশীল ব্যয়। তাহলে 400 এককের পরিবর্তনশীল ব্যয় যদি 40,000 হয় তাহলে 1 এককের কত হয়? 1 এককের মানে 1 এককের হয় হচ্ছে 100 টাকা। তাহলে মানে 1 এককের যদি 100 টাকা হয় তাহলে 1,000 এখন আমরা বের করতে হলে মানে এটা বের করলেই তো হচ্ছে যে 1,000 এককের হয় হচ্ছে 1 লাখ টাকা পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট ব্যয় দেওয়া হচ্ছে 6 লাখ টাকা। তাহলে 6 লাখ থেকে 1 লক্ষ বাদ দিলে উত্তর থাকে 5 লাখ। মানে 5 লাখ থাকে, 5 লাখই হচ্ছে মোট স্থায়ী ব্যয়।